হ্যালো এভরিওয়ান, আমি কৃত্তিকা। গুড মর্নিং। এই গাছটা যখন প্রথম বসাই শুধু দুটো পাতা ছিল, ছোট্ট মতো। এই কয়েকদিনে কতগুলো পাতা বেরিয়ে গেছে, গাছটা বেশ বড়ও হয়ে গেছে। এই মানি প্ল্যান্ট এমন একটা গাছ যার লাগে না কোনো যত্ন, মাটিতেও বসানো যায় আবার শুধু জলেও রাখা যায়। খুব রোদেও যেমন ভালো থাকে, ঘরের কোনায় অন্ধকারেও ততটাই ভালো থাকে। আমি তো পারলে ঘরের সব জায়গায় মানি প্ল্যান্ট লাগিয়ে ফেলি। তবে যে টবে এই মানি প্ল্যান্ট লাগানো থাকবে তার ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিকঠাক থাকে, মানে টবের মধ্যে যেন জল বসে না যায়। তোমরা তো নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি অনেক দিন করেই বর্ধমানে চলে যাই, আবার ফিরে আসি। তো এই ততদিনের জন্য কিন্তু আমি বেশি করে জল দিয়ে চলে যাই, আবার এসে দেখি মানি প্ল্যান্টগুলো একদম তাজা রয়েছে। আজকে চা ঢালতে গিয়ে কতটা ফেলে দিলাম। আসলে এই সসপ্যানটাই এরকম, আমরা তো দুজন থাকি তাই কোনো দিনই পড়ে না। এই যখনই বেশি জনের চা বানাবো তখনই দেখি ঢালতে গিয়ে পড়ে যায়। আজকে সকালে চায়ের আড্ডাটা অনেকক্ষণ ধরে বেশ জমিয়ে হলো, কারণ আমার দুপুরে রান্না নেই। গতকালকের এই ফ্রাইড রাইস আর চিকেন রয়েছে, রনর ঝাল ছাড়া চিকেনও রয়েছে। এগুলোকে এবার এক এক করে গরম করে নেব। আজকে রাত্রেবেলা কিন্তু সকলের নেমন্তন্ন আছে একটা জন্মদিনের অনুষ্ঠানে। আমাদের বিল্ডিংয়ে আজকে একজনের গৃহপ্রবেশ হচ্ছে, সেখানে দীপের, আমার আর রনর নেমন্তন্ন। তবে দীপ তো অফিস যাবে, তাই শুধু আমি আর রনই যাব। ফ্রাইড রাইস বা পোলাও ফ্রিজে থাকলে কেমন যেন চাল চাল হয়ে যায়, যতই মাইক্রোওভেনে গরম করি সেই ফ্রেশ রান্নার মতো আর হয় না। তাই প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে সিটি দিয়ে নিলাম, তাতে গরম গরমও খাওয়া হবে আর চালটাও একটু সিদ্ধ হয়ে গেল। দীপ তো অফিসে চলে গেছে, ওখানেই লাঞ্চ করে নেবে। তাহলে বাড়িতে খাবার মধ্যে রইল মৌ আর বুকুন। তবে রনও খেয়েই যাবে, কারণ ওর ঝাল ছাড়া মাংসও রয়েছে। আজকে যখন আমি এইসব গরম করছি তখন আমাকে সে বলে গেল, মা আমাকে কিন্তু এই রাইস আর চিকেনটাই দেবে। মানে কালকে যখন খেয়েছিল ওর খুব ভালো লেগেছিল। মৌ বলল ওর দেরি হয়ে গেছে, খাবার সময় নেই, তাই ওকে টিফিন ক্যারিয়ারে দিয়ে দিলাম, ও অফিসে গিয়েই খেয়ে নেবে। এই নেমন্তন্নগুলো ছিল বলেই দুদিনের জন্য কলকাতা আসা। আগামীকাল সকালবেলায় কিন্তু আমরা আবার বর্ধমান চলে যাব। মৌ আর দীপ একে একে অফিস চলে গেল, বোনকেও খেতে দিয়ে দিয়েছি। এইবার শুধু রনকে খাইয়ে দেবো। এই বিল্ডিংয়ে এবার ধীরে ধীরে সবাই গৃহপ্রবেশ করে থাকতে শুরু করছে। একদম প্রথমে শুধু আমরাই ছিলাম, আর কেউ ছিল না। গোটা বিল্ডিংটা মনে হতো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। বেরোলে ভয় করতো আমাদের। অর্ধেক জায়গায় ঠিক করে লাইট থাকতো না, অন্ধকার। তারপরে লিফট তো ছিলই না। গৃহপ্রবেশের আগে ওই রাজ্যের জিনিস সব ওই সিঁড়ি দিয়ে তুলে তুলে এনেছি। মানে এই বড় জিনিসগুলো নয়, এগুলো তো প্যাকার্স অ্যান্ড মুভার্স করে দিয়েছে। বাকি যে টুকটাক ছোটোখাটো জিনিস সব ওই 5 তলায় সিঁড়ি দিয়ে দিয়ে উঠে উঠে আমরা নিয়ে এসেছি। দিনে 2-3 বার তো ওঠানামা হয়েই যেত, কোনো কোনো দিন তারও বেশি। সেসব এখন গল্প কথা। লিফট হয়ে যাওয়ার পর ওইসব আর মনেই নেই। রনকে খাইয়ে আমি স্নান করে রেডি হয়ে এসে গেছি ওই বাড়িটায় যেখানে আমাদের আজ গৃহপ্রবেশের নেমন্তন্ন। দরজা দিয়ে ঢুকেই লিভিং এরিয়াটা পেরিয়ে এসেই এই ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে বানিয়েছে আর আলো দিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। ওদের বাড়িতে এসে থেকেই আমি একটা ঠাকুরের গান শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে সেটা কোথায় বাজছে। তারপরে খেয়াল করলাম সুইচ বোর্ডে লাগানো ওই ছোট্ট জিনিসটা থেকেই গানটা আসছে। এখন বাজারে যে কত কিছু জিনিস পাওয়া যায় এত সুন্দর সুন্দর। ওখানে যাওয়ার পর থেকেই রণ যখন বুঝলো যে সেরকম কোনো চেনা লোকজন নেই বা কোনো বাচ্চা কাচ্চাও সেভাবে ওর সাথে খেলছে না, তখন থেকেই ও শুরু করেছে মা বাড়ি চলো। ঠিক তখনই ওদের বাড়ির একজন 2 প্লেট ভর্তি করে সেও ভাজা, নিমকি, বিস্কিট এইসব দিয়ে গেল। অমনি সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বাবু হয়ে ওগুলো খেতে বসে গেল। আমি বললাম, কি রে বাড়ি যাবি না? বললো, দাঁড়াও এগুলো খাই, ওরা দিয়েছে না, খেয়ে তারপর যাব। তারপরে আবার 2 রকমের পকোড়াও দিয়ে গেল। নিচে খেতে গিয়ে বুঝলাম ওই পকোড়াগুলো আসলে স্টার্টারে ছিল। আর এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, খাবার দেওয়াই আছে, তোমার ইচ্ছা মতো নিয়ে চেয়ারে বসে খেয়ে নাও। রনকে বাড়িতে বোনের কাছে রেখে দিয়ে আমি নিচে খেতে এলাম। ওরা পার্কিংয়ে একটা জায়গাকে ঘিরে সুন্দর করে খাবার জায়গা করেছে, আর মেনুটাও খুব সুন্দর ছিল। কচুরি, ছোলার ডাল, আলুর দম আর পনিরের তরকারি, সঙ্গে রাইসও ছিল, কিন্তু আমি শুধু কচুরি খেলাম। কি সাংঘাতিক যে গরম, চারিদিকে রোদের দাবদাহ, সেখানে আমি বসে বসে কচুরি খাচ্ছি। আর এই রকম একা একা কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে বড্ড বিরক্ত লাগে। আজকে তো আমি একা, ঠিক আছে, কাউকেই চিনি না, কাউকেই না। আজকে বিকাল থেকেই দেখি উত্তাল হাওয়া দিচ্ছে, প্রায় ঝড় ওঠার মতোই। গাছগুলো দেখো কিভাবে হাওয়ায় নড়ছে। আগেও ভ্লগে বলেছি আমি, কিন্তু তাও আরেকবার বলছি, এই যে আমাদের বাড়ির পিছন দিকে এতটা সবুজ দেখতে পাচ্ছ, এইটা পুরোটা একটা কাঠগোলা। মাঝে মাঝে ভাবি, এই যে বারান্দায় বেরিয়ে এত সবুজ দেখতে পাচ্ছি, হঠাৎ করে যদি এই কাঠগোলার মালিকের মনে হয় যে জায়গাটা আমি বিক্রি করে দেবো কোনো কন্ট্রাক্টরকে, দুম করে সব সবুজ ভ্যানিশ হয়ে যাবে। ওই সামনের যে বড় গাছটা, ওইটাতে অনেক পাখির বাসা আছে। আমি প্রায়ই দেখি বিভিন্ন রকমের পাখি, যা সচরাচর আমরা দেখতে পাই না, সেই রকম পাখি ওখানে দেখা যায়। মানে টিয়া পাখি তো আছেই, তার সাথে হলুদ রঙের একটা পাখি,
তারপরে নীল রঙের একটা পাখি। আমি কিন্তু একদিন কাকাতুয়াও দেখেছি। বিশেষ করে সূর্য ডোবার সময় যদি একটানা বারান্দায় দাঁড়িয়ে থাকো তাহলেই দেখতে পাবে সব পাখিরা আস্তে আস্তে ওই গাছটায় ফিরে আসছে, মানে ওইখানেই বোধহয় ওদের বাড়ি। এখন বাজে ওই 7:30-8টা। আমরা ওয়েট করছি মৌ আর দ্বীপের জন্য। ওরা অফিস থেকে ফিরলে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। বলেছিলাম না একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে রাত্রেবেলা, সবাই একসাথে যাব। আজকে যার জন্মদিন তার জন্য এই প্লে আইটেমটা কিনেছি 3 in 1। মানে এটা স্লাইডও করা যাবে, একটা রকিং চেয়ার বানানো যাবে, আবার শুধু একটা সিঙ্গেল চেয়ার আছে যেটাতে বসিয়ে ওকে খাওয়ানো যাবে। ফাইনালি ওরা 8টার সময় এলো, তারপরে আমরা একসাথে বেরোলাম আর পৌঁছে গেলাম ওদের বাড়ি। খুব কাছেই আমাদের এখান থেকে, ওই 10-15 মিনিট লাগলো গাড়িতে। আমার কাকা শ্বশুরের সাথে বিয়ে হয়েছে আমার বান্ধবীর। কাকা শ্বশুর মানে কিন্তু অনেক বয়সে বড় তা নয়, ওই 2-3 বছরের ডিফারেন্স। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার বান্ধবী হয়ে গেছে আমার কাকি শাশুড়ি, তাদের ছেলে হয়ে গেছে আমার দেওর। 1 বছরের ওইটুকু দেওর, ভাবা যায়? যার আজ প্রথম জন্মদিন। দাঁড়াও দাঁড়াও, তাকেও দেখাবো। আগে কেক দেখাই, সাজানোটা দেখাই, কারণ সে এখন ঘরে পেট ভরাচ্ছে। এখন তোকে সবাই কোলে নেবে, চটকাচটকি করবে, আদর করবে, সেই জন্য এনার্জি নিতে গেছে। চলে এসেছে আমাদের ছোট্ট সোনা, ছোট্ট আদ্বিক। ওকে আমরা আদি বলে ডাকি, ভালো নাম আদ্বিক। একটু আগেই কেঁদে ভাসাচ্ছিল বাড়ি থেকে বেরোনোর সময় যে তুমি ভাইয়ের জন্য এত বড় একটা গিফট কিনেছো আর আমার জন্য কিছুই নেই। যাই হোক বাবা, রিটার্ন গিফটটা পেয়ে এখনও মোটামুটি শান্ত। এইখানে আরেক কাণ্ড চলছে, যার জন্মদিন তার কোনো উৎসাহ নেই। সামনের বাচ্চাগুলোকে দেখো, ওরা মানে পারলে কেকটা কেটেই ফেলে ছুরি দিয়ে। ওপরে যে ছোট ছোট চকলেটগুলো বসানো আছে, রণ তো একটু আগে তুলে খেতেও যাচ্ছিল। অনেক কষ্টে আটকে রেখেছি। সুরকে বললাম তুই তাড়াতাড়ি কেকটা কাট। বাচ্চাদের এমন আনন্দ দেখে মনে হয় মাঝে মধ্যে এইরকম ছোটোখাটো বার্থডে পার্টি হওয়াটা দরকার। এইবার খাওয়া দাওয়ার পালা। আমরা বসে গেছি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কালকে আবার সকাল সকাল ফিরতে হবে আমাদের বর্ধমান। আজকে আমি যেভাবে খাওয়া দাওয়া করছি দুপুর থেকে, পেট না আমাকে হাত জোর করে বলে যে আর খাস না তুই। মনে প্রাণে সাংঘাতিকভাবে বাঙালি, তাই এইসব খাওয়ার কি করে ছাড়ি। আজকের মেনুতে ছিল সাদা ভাত, মুগ ডাল, বেগুনি, ঝুরি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, দই কাতলা আর মাটন। যে মাটন খাবে না তাদের জন্য চিকেন। রণকে তো এখন আমাকে আর দেখতে হয় না, তবে এত কিছু খাবার খায় না, প্রথমের ওই ডাল আলু ভাজা দিয়ে ভাত মেখে খেয়ে নেয়। আজকে আবার শেষকালে একটু পায়েসও খেয়েছে। পায়েসটা সুরোর মা বানিয়েছে, অপূর্ব খেতে। পিঙ্ক শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন আজকে যার জন্মদিন তার দিদুন, আর ডান দিকে যিনি আছেন উনি হলেন ঠাকুমা। একটা জিনিস ভীষণ ভাল লাগলো, মিষ্টির জায়গায় সন্দেশ রসগোল্লা না দিয়ে সীতাভোগ মিহিদানা দেওয়া হয়েছে। বর্ধমানের মেয়ে হিসেবে এই দুটো মিষ্টি তো আমার ভীষণ প্রিয়। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের ভ্লগে।